ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইতিহাস মডেল প্রশ্ন সেট 2। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি একটি সেট দেখে আসতে পারবে। আর আজকে সেরাদের গল্পও আমি দেখাবো। আসলে যারা ভালো রেজাল্ট করে সেরা হয়েছে তারা কিভাবে ভালো হয়েছে তাদের ব্যক্তিগত অভিমত আমি ব্যাখ্যা করব। পরীক্ষায় 100 মার্ক তোলার একটা টিপস, সেটাও আমি হয়তো দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে বা না টেনে পুরোপুরি দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখো স্কুলের নেম হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। হ্যাঁ, এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, আর এই প্রশ্নর এক এক করে সম্পূর্ণ উত্তরও আমি দেখাবো। যাই হোক, প্রথমেই আমি প্রশ্ন বিশ্লেষণের পূর্বে যারা বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং তারা কীভাবে ভালো রেজাল্ট করেছে তার গল্প শুনবো। যাই হোক, মাধ্যমিকে প্রথম হয়েছে 2025 সনে। তোমরা দেখতে পাচ্ছ 2025 সনে যে মাধ্যমিক পরীক্ষা প্রথম হয়েছে সে হচ্ছে আদৃত সরকার। হ্যাঁ, তা আদৃত সরকার তার যে পরীক্ষা প্রথম হয়েছে সে সম্পর্কে কিছু বলছে। যেমন মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে শীর্ষ স্থান অধিকার করে। কেমন লাগছে তার? হ্যাঁ, এবিপি আনন্দকে আদৃত সরকার বলেন, পরীক্ষায় ভালো করবে এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমে থাকবো, কিন্তু রাজ্যে প্রথম হবে এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাধা দ্বারা সময় রুটিন ছিল না, তবে প্রতিদিনই পড়েছি যতটুকু ইচ্ছে করতো। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা দিদি শিক্ষকরা সবসময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়ে পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমার থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। তারপর পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা দ্বারা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছা মতো ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। এই গেল 2025 সনে আদৃতর গল্প। এরপরে যদি আমরা দেখি 2024 সনে চন্দ্রচূড়। হ্যাঁ, কোচবিহারের চন্দ্রচূড় সে প্রথম হয়েছে। প্রাপ্ত নম্বর ছিল 700 মার্কের মধ্যে 693। এর মধ্যে 3টি বিষয় সে 100তে 100 পেয়েছে, অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোল। হ্যাঁ, আর বাকি বিষয়গুলোর মধ্যে বাংলা ইংরেজিতে 99 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। ইতিহাস ও ভৌতবিজ্ঞানে প্রাপ্ত নম্বর হচ্ছে 98 এবং 97। এরপরে যদি দেখি 2023 সালে সে হচ্ছে দেবদত্তা মাঝি। 2023 সালে দেবদত্তার মাঝির যদি মার্কশিট দেখি, দুটো বিষয় বাদে সব বিষয়ে সে 100তে 100। যেমন তোমাদের আজকে ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসে কিন্তু সে 99 মার্ক পেয়েছে। কাজে তোমরা 9 থেকে মানে ক্লাস 6 থেকে যদি ভালো করে টার্গেট রাখো যে না আমার সকল সাবজেক্টে 100তে 100 পেতে হবে, তাহলে অবশ্যই পাবে। যাই হোক, আমি অনেক তোমার বর্ণনা করলাম। এখন সরাসরি আমরা চলে যাব আমাদের পাঠ্যসূচিতে, অর্থাৎ ইতিহাস প্রশ্নের পূর্ণাঙ্গ বিশ্লেষণে। তাই ইতিহাস প্রশ্নটা একটু বড় করে দেখি। সঠিক উত্তরটি বেছে বাক্যটি সম্পূর্ণ করো। তাহলে ইতিহাসের 1 নম্বরে যে প্রশ্ন সেটা, আদিম মানুষের জীবন প্রথম জরুরি আবিষ্কার কী ছিল? আগুন, চাকা নাকি বাড়ি? আগুন। কেন আগুন ছিল? আগুন ছিল আদিম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। আগুনের সাহায্যে মানুষ কাঁচা খাবার রান্না করে খেত, পারত, শীত থেকে বাঁচত, বন্য পশু ভয় পেত এবং চাকা বাড়ি অনেক পরে আবিষ্কৃত হয়। তো অর্থাৎ আমরা প্রথমটা উত্তর দেবো আগুন। পরেরটা, হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল কী দিয়ে? হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি ছিল পোড়া ইট দিয়ে, অর্থাৎ 2 নম্বর উত্তর। কারণ সভ্যতার বাড়িঘর, রাস্তা সবই পোড়া ইট দিয়ে তৈরি করেছিল। এতে ঘরগুলো শক্ত, টেকসই হতো, বৃষ্টি ও বন্যায় ক্ষতি কম হতো এবং এটাই হরপ্পা সভ্যতার উন্নত নগর পরিকল্পনার প্রমাণ। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত? আসাম, পশ্চিমবঙ্গ নাকি মধ্যপ্রদেশ? আমরা যদি দেখি এটার উত্তর হবে মধ্যপ্রদেশ, বি নম্বর। ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। এখানে আদিম মানুষের গুহাচিত্র পাওয়া গেছে। শিকার ও নাচের ছবি আঁকা আছে। এটি প্রাগৈতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ নিদর্শন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় উপমহাদেশের প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা। তার আগে ইতিহাস যে সমস্ত লেখা আছে আজ পর্যন্ত পড়া যায়নি, সেই সময়কে কি বলে? সেই সময়কে বলা হয় প্রাগৈতিহাসিক যুগে, অর্থাৎ বি নম্বর উত্তর, প্রাগৈতিহাসিক যুগ। কোনো লিখিত দলিল পাওয়া যায়নি। মানুষ গুহাচিত্রের মাধ্যমে ভাব প্রকাশ করত, তাই এই যুগকে লেখাহীন যুগ বলা হয়। এরপরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা কি? ভারতীয় উপমহাদেশের প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, এটা বি নম্বর উত্তর। মেহেরগড় ভারতের প্রথম গ্রামভিত্তিক সভ্যতা। কৃষিকাজ সূচনা এখানেই হয়। সিন্ধু সভ্যতা ছিল পরবর্তী উন্নত নগর সভ্যতা। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। যেমন ক স্তম্ভের সঙ্গে
ক্ষয়স্তম্ভের নীলকর্ণ। কর্ণাটক, আমরা আসলে একটু বিশ্লেষণ করে দেখিয়েছি, যেমন কর্ণাটকের সাথে হুসুঙ্গি, হ্যাঁ, মানে অর্থাৎ সি নম্বরের উত্তর, কর্ণাটকের সাথে আমার হুসুঙ্গি। তারপরে গিয়া হলো তোমার হুসুঙ্গি কেন? হুসুঙ্গি কর্ণাটক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক স্থান। কৃষিকাজ, নতুন পাথরের যুগ, কৃষিকাজ শুরু হয় নতুন পাথরের যুগ। হরপ্পা, সিলমোহর, মেসোপটেমিয়াম, হরপ্পা সিলমোহর পাওয়া গেছে, যা বাণিজ্যের প্রমাণ। হ্যাঁ, তাহলে আমরা উত্তর দেখি কর্ণাটক, হুসুঙ্গি, কৃষিকাজ, নতুন পাথরের যুগ, এবং 3 নম্বর হচ্ছে হরপ্পা সিলমোহর, সেটা হচ্ছে মেসোপটেমিয়া। তাহলে কর্ণাটক হচ্ছে হুসুঙ্গি, কৃষিকাজ হচ্ছে নতুন পাথরের যুগ, আর হরপ্পার সিলমোহর। এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। মস্তিষ্ক আকার অনুযায়ী আদিম মধ্যযুগ ও আদিম মানুষের ভাগগুলি নাম লেখো। তো মস্তিষ্কের আকার জন্য আদিম মানুষের 3 ভাগে ভাগ করা হয়: হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস এবং হোমো সেপিয়েন্স। আসলে হোমো হ্যাবিলিস ছিল সবচেয়ে প্রাচীন ও মস্তিষ্ক ছোট ছিল। হোমো ইরেক্টাস সোজা হয়ে হাঁটতে পারতো এবং আগুন ব্যবহার জানতো। হোমো সেপিয়েন্স আদিম মানুষের পূর্বপুরুষ, সবচেয়ে বড় মস্তিষ্ক। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 3 নম্বর। আগুনের আবিষ্কারের 2টি সুবিধা লেখো। তা আগুনের আবিষ্কারের 2টি সুবিধা হলো, আগুন মানুষ কাঁচা খাবার রান্না করে খেতে শিখলো, শীত ও বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পেল। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি পরের প্রশ্ন, একটি সভ্যতা হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো? তাহলে একটি সভ্যতা হতে গেলে স্থায়ী বসতি, কৃষিকাজ, উন্নত নগর ব্যবস্থা, লিখন পদ্ধতি এবং সামাজিক ও ধর্মীয় বিশ্বাস থাকা উচিত। এসব বৈশিষ্ট্য থাকলে একটি সমাজ উন্নত সংগঠিত সভ্যতায় রূপ নেয়। এরপরের প্রশ্ন, কে কত সালে মেহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন? হ্যাঁ, 4-1। হ্যাঁ, 4-1। আদিম মানুষ খাদ্য, জল ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো, তাই তারা ছিল যাযাবর। অর্থাৎ 4-1 হচ্ছে যাযাবর। তারা যখন কৃষিকাজ জানতো না, শিকার ও ফলমূল সংগ্রহ ছিল জীবিকার প্রধান উৎস। এরপরের প্রশ্ন তোমার কি হলো, মেহেরগড় সভ্যতার সময় মানুষ বিভিন্ন পর্যায়গুলি লেখো। মেহেরগড় সভ্যতার জন্য মানুষ কে কত সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল? মহেঞ্জোদারো সভ্যতা, আগের প্রশ্ন যেটা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করেছে। অর্থাৎ তোমার 3-3। এরপরে 4-1 আদিম মানুষ যাযাবর, যেটা আমি দেখিয়েছি। হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? হরপ্পা সভ্যতা পাঞ্জাব থেকে গুজরাট এবং আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। এটি একটি বিশাল সংগঠিত সভ্যতা ছিল, যা ভারতের প্রথম নগর সভ্যতা হিসেবে পরিচিত। অর্থাৎ 4 নম্বর হরপ্পা সভ্যতা। হ্যাঁ, এই যে হরপ্পা সভ্যতা। এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে যা জানো লেখো। ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। এখানে আদিম মানুষ আঁকা ছিল। বহু গুহাচিত্র পাওয়া গেছে। এই চিত্রগুলো শিকার, পশুপালন, নৃত্য, দৈনন্দিন জীবন ও সামাজিক কার্যকলাপের দৃশ্য ফুটে উঠেছে। গুহাচিত্রগুলো লাল, সাদা এবং হলুদ রঙের আঁকা। এগুলি থেকে আদিম মানুষেরা জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ভীমবেটকা গুহাচিত্র প্রাগৈতিহাসিক যুগের এক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। 5-1 গেল। এবার 5-2। 5-2তে কি বলেছে? হ্যাঁ, হরপ্পাবাসীর ধর্মীয় জীবন কেমন ছিল? হরপ্পাবাসীর ধর্মীয় জীবন ছিল প্রকৃতি নির্ভর। তারা মাতৃদেবীর পূজা করত, যাকে উর্বরতার প্রতীক মনে করত। তারা পশুপতি সদৃশ দেবতার উপাসনা করত, যা শিবের আদিরূপ বলে মনে করা হয়। গাছ, নদী ও পশু পাখির প্রতিও তাদের ধর্মীয় বিশ্বাস ছিল। বিভিন্ন সিলমোহর ও মূর্তি থেকে তাদের ধর্মীয় আচার ও বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়, তবে কোনো মন্দির স্পষ্ট নিদর্শন এখনও পাওয়া যায়নি। এরপরে প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, যেটা 5 মার্কের প্রশ্ন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের জীবন কেমন ছিল? প্রাচীন ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের জীবন ছিল অত্যন্ত কঠিন ও প্রকৃতি নির্ভর। তারা প্রথমে গুহা ও পাহাড়ের আশ্রয়ে বাস করত। আদিম মানুষ ছিল যাযাবর প্রকৃতির, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। তাদের প্রধান জীবিকা ছিল শিকার করা এবং ফলমূল সংগ্রহ। পাথরের তৈরি অস্ত্র এবং হাতিয়ার ব্যবহার করে তারা পশু শিকার করত। আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনের এক বড় পরিবর্তন আনে। আগুনের সাহায্যে খাবার রান্না করে থেকে শিখে শীত থেকে রক্ষা পায় এবং বন্য পশু তাড়াতে সক্ষম হয়। ধীরে ধীরে তারা পশুপালন, কৃষিকাজ শিখে স্থায়ী বসতি গড়ে তোলে। আদিম মানুষ গুহাচিত্রের মাধ্যমে নিজের ভাব প্রকাশ করত। ভীমবেটকার গুহাচিত্র থেকে তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় পাওয়া যায়। এভাবে ধীরে ধীরে আদিম মানুষের জীবন উন্নত হয়, সভ্যতার দিকে অগ্রসর হয়। এরপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল আলোচনা করো। 5 মার্কের প্রশ্ন। হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা অত্যন্ত উন্নত এবং বিজ্ঞানসম্মত। শহরগুলো সাধারণত দুইভাবে বিভক্ত ছিল: উচ্চ নগর এবং নিম্ন নগর। রাস্তাঘাট ছিল সোজা ও পরস্পরকে সমকোণে ছেদ করত। শহরের রাস্তা ছিল প্রশস্ত এবং পরিকল্পিত। হরপ্পায় পোড়া ইট দিয়ে ঘরবাড়ি নির্মাণ করত। প্রতিটি বাড়িতে কুয়া, স্নানাগার, নিকাশি ব্যবস্থার সুব্যবস্থা ছিল। নিকাশি ব্যবস্থা ছিল এই সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক। নোংরা জল ঢেকে রাখা নালার মাধ্যমে শহরের বাইরে চলে যেত। শহর, শস্যাগার, কূপ ও জনসাধারণের ব্যবহারের জন্য বড় বড় ভবন ছিল। এই উন্নত নগর পরিকল্পনা প্রমাণ করে যে হরপ্পা সভ্যতা ছিল প্রাচীন ভারতের প্রথম ও সবচেয়ে উন্নত নগর সভ্যতা।
এই এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। তোমাদের প্রথমেই বলেছিলাম ইতিহাসে ভালো করার কিছু টিপস। তা আমি একবার সংক্ষেপে যদি বলি, ইতিহাস ভালো করার টিপস হচ্ছে বই আগে ভালো করে পড়বে। হ্যাঁ, প্রতিটি অধ্যায় ধরে ধরে পড়বে, বিশেষ করে নাম, সাল, ঘটনা আর কারণগুলো খেয়াল করবে। ছোট ছোট নোট বানাও, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজের ভাষায় লিখে রাখো, এতে মনে রাখা সহজ হবে। সাল ও ঘটনা মিলিয়ে পড়ো, কোনো সাল কী ঘটনা ঘটেছে এভাবে মিলিয়ে পড়লে খুব ভুল কম হবে। প্রশ্ন উত্তর অনুসরণ করো, প্রতিটি অধ্যায় শেষে থাকা প্রশ্নগুলো ভালো করে লেখার অভ্যাস করো। মানচিত্র, ছবি দেখো, ইতিহাসের অনেক বিষয় মানচিত্র বা ছবির মাধ্যমে বুঝলে হ্যাঁ মনে থাকে বেশি। শব্দের অর্থ জেনে নাও, কঠিন শব্দ বা নতুন শব্দের অর্থ না জানলে উত্তর লিখতে সমস্যা হয়। আগের দিনের পড়া রিভিশন দাও, নিয়মিত রিভিশন করলে পরীক্ষার আগে চাপ কমবে। নিজের মতো করে গল্পের মতো পড়ো, ইতিহাস গল্প মনে করে পড়া বোরিং লাগবে না। এই ছিল। আর বলবো সর্বশেষ যেটা হচ্ছে, তোমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যদি দেখো, সেই প্রশ্ন সলভ করার একটা অভিজ্ঞতা অর্জন করো। এইগুলি তোমরা যদি ঠিকঠাকভাবে পালন করো, তাহলে আশা করি ইতিহাসে 100-তে 100 পাওয়া কোনো ব্যাপারই না। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।